একই রকম খারাপ ছিল। এই খারাপ স্বাস্থ্য সত্ত্বেও তিনি রোজ রাত্রে খাবার নিয়ে যেতেন। আমি এতে খুব রেগে গেলাম। আমি মনে মনে ভাবলাম, এই মহিলা কী ধরনের নাটক করছে। আমি তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে এই মহিলাটি এত নীচ কাজ করবে। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে সে খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন। অবশ্যই তিনি তাকে খাবার দিতেন ও তারা একসাথে খেতেন, কারণ তিনি প্রচুর খাবার বের করতেন যা দুজনের জন্য যথেষ্ট ছিল। আগে আমি এসব নিয়ে মনোযোগ দিতাম না, কিন্তু এখন আমি ভাবতে বাধ্য হয়েছিলাম এই বিষয়ে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জেনেই ছাড়ব ব্যাপারটা আসলে কি এবং আমার শাশুড়ির প্রতি রাত্রি কোথায় যায়। আমি ভেবেছিলাম, যখন আমি সমস্ত সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করব, কেবল তখনই আমি আমার স্বামীকে সবকিছু বলবো। আমার স্বামীও জানুক যে তার মা কি অদ্ভুত কাজ করেছেন। যৌবনে কেউ যদি এরকম ভুল করে তাহলে তো বোধগম্য। কিন্তু বার্ধক্যের দ্বার প্রান্তে পা রাখার সময় আমার শাশুড়ি বুঝতে পারেননি যে তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর কাছাকাছি চলে আসছেন। যদিও মৃত্যু সব সময় একজন ব্যক্তির মাথার উপর থাকে, তবে এতে যে কোনো সময় আসতে পারে। কিন্তু বার্ধক্য মৃত্যুর লক্ষণ। তার এই বয়সে এসে আমার শাশুড়ি প্রার্থনায় মগ্ন হওয়া উচিত ছিল এবং এই ধরনের কাজ করা উচিত ছিল না। আমি আমার শাশুড়ির কিছু করব বলে ঠিক করি। ভেবেছিলাম আজ রাতে যখন সে খাবার নিয়ে বাইরে যাবে, তখন আমি তার পিছু করব। কিন্তু আমার মনে আছে তিনি তালাচাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন, কারণ আমি তাকে বলেছিলাম যে আমি দ্রুত ঘুমিয়ে পড়ি, আর তার জন্য অপেক্ষা করতে করতে আমার দেরি হয়। সেদিন আমি আমার শাশুড়িকে বলেছিলাম, আজকের পর বাইরে থেকে দরজা বন্ধ করবেন না। আমি ভয় পাচ্ছি যে বাড়িতে আগুন লাগলে আমি কিভাবে বের হব। এ কথা শুনে আমার শাশুড়ির মুখের অম্লান হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল যে আমি যা বলেছি তা সে পছন্দ করেনি। এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে ডালের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু ছিল। আমার শাশুড়ি খাবার নিয়ে বের হওয়ার সাথে সাথে আমি আমার পুরনো চাদরটি তুলে নিলাম, যা আমি বিয়ের আগে ব্যবহার করতাম এবং বিয়ের পরেও স্মৃতি হিসাবে এই চাদরটি আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি এই চাদরটি ব্যবহার করেছি যাতে আমার শাশুড়ি আমাকে চিনতে না পারে। অন্যথায় আমি প্রতিদিন যে চাদরটি ব্যবহার করতাম তা দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারত যে আমি তাকে অনুসরণ করছি। তখন রাত 10টা বেজে গেছে এবং রাস্তাটি জনশূন্য হয়ে পড়েছিল, কারণ এলাকার বাসিন্দারা দ্রুত ঘুমাতে অভ্যস্ত ছিল। আমি আমার শাশুড়িকে এমনভাবে তাড়া করছিলাম যে তার পিছনে কেউ আছে কি না তা নিয়ে তার বিন্দুমাত্র সন্দেহ না হয়। আমি ভাবছি, একজন অসুস্থ নারী কিভাবে এত দূর আসতে পারে। তারপর তিনি একটি পুরনো বাড়িতে প্রবেশ করলেন যা খুব ভাঙা ছিল। আমি ভয় পাচ্ছিলাম যে তিনি প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দেবেন, কিন্তু আমি যখন অনুসরণ করলাম দেখলাম দরজায় কোনো লোক নেই। বাড়িটি এতটাই পুরনো এবং ভাঙা ছিল যে এর দেওয়ালগুলি ও সাক্ষী ছিল। হাতে খাবার নিয়ে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিচ্ছিলেন তিনি। আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম সেখানে আমার নিজের শাশুড়ির একজন লোক উপস্থিত আছে এবং আমার শাশুড়ি খুব খুশি মনে তার সাথে কথা বলছে। তারা শুধু কথা বলছিলেন না, বরং নিজের হাত দিয়ে খাবার মেখে ব্যক্তিটিকে খাওয়াচ্ছিলেন। এসব কি ঘটেছিল? অর্থাৎ আমার শাশুড়ি প্রতিদিন আমাকে মিথ্যা বলতেন যে তিনি গরিবদের খাবার দিতে যান, যখন তিনি এখানে এক অপরিচিত ব্যক্তির বাড়িতে আসেন। কেবল হাত দিয়ে খাবার খাওয়া না, বরং তার সাথে আনন্দের সাথে কথা বলেছিলেন এবং প্রচুর সময় ব্যয় করেছিলেন। এমনকি যখন আমি ঘুমিয়ে পড়ার কথা বলতাম এবং যখন জিজ্ঞাসা করতাম তিনি বলতেন যে তিনি এলাকায় মহিলাদের সাথে বসেন। আমি কতটা বোকা ছিলাম যে আমি কখনো আমার শাশুড়িকে সন্দেহ করিনি। তাদের সবার প্রতি মনোযোগ দেওয়া তো দূরের কথা, উল্টে আমি তাকে একজন ভালো মহিলা হিসাবে বিবেচনা করতাম। তিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে এসে দরিদ্রদের তার পণ্যের জন্য খাবার দিতেন। কিন্তু এখন শুধু খাওয়ানোর বিষয় ছিল না, অচেনা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলাও ছিল না। বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন। এখন আমি নিশ্চিন্ত হয়েছিলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির সম্পর্ক ছিল। এজন্য খাবার দেওয়ার অজুহাতে তিনি এখানে আসেন। এই লোকটিকে আমি জানতাম না।
প্রথমে আমি সেখানে গিয়ে তাদের দুজনকেই খারাপ কথা বলতে চেয়েছিলাম, তারপর ভাবলাম তারা আমার কোনো ক্ষতি করবে না। তো তখন আমার হঠাৎ মনে হলো আমার বাড়ির পিছনে খোলা রেখে এসেছি। আমি চিন্তিত ছিলাম যে চোর প্রবেশ করবে না তো। চুরির কথা মাথায় আসার সাথে সাথে আমি তখন ফিরে এলাম, কারণ সেখানে আমার ঘটনা এবং কিছু মূল্যবান জিনিসপত্র পড়েছিল। আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন বাড়িতে আসবেন তখন আমার মনে যা আছে তাই আমি তাকে বলবো। সেখানে আমি সেই অচেনা ব্যক্তির ভয়ে কিছু বলিনি, কিন্তু বাড়িতে আমি কথা বলতে পারতাম। আমার শাশুড়ি ফিরে আসার সাথে সাথে তিনি আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হতবাক হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি এখনো ঘুমাওনি? আমি রেগে গিয়ে বললাম যে মহিলার শাশুড়ি এত খারাপ হতে পারে, সে কিভাবে ঘুমাবে? আমার শাশুড়ি যখন বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তখন আমি বললাম, আমার দিকে এভাবে তাকাবেন না। আপনি কোথায় যান, খাবার দেওয়ার অজুহাতে কার সাথে দেখা করেন এবং তোমার গর্ভে কার পাপ বাড়ছে সে সম্পর্কে আমি পুরো সত্য জানি। আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? আমি তার মুখে মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মারলাম। আমি বললাম, আমি কোনো কারণ ছাড়া এসব বলছি না। এটি আপনার মেডিকেল রিপোর্ট যা বলে যে আপনি গর্ভবতী। আর এখন আমি দেখতে এসেছি আপনি কার পাপ এনেছেন। শাশুড়ি রিপোর্টটি তুলে নিয়ে পড়তে শুরু করলেন এবং আমাকে বললেন, এরকম কিছু নেই, রিপোর্টটি ভুল লেখা হয়েছে। আমি বললাম, যদি রিপোর্টটি ভুল হয় তাহলে আমি এটা বিশ্বাস করতাম, কিন্তু আপনি কার সাথে বসে সারারাত কথা বলেন? স্বামীর জন্য সৎ কাজের নামে অন্য কারোর সঙ্গে থাকতে লজ্জা হয় না? আপনি কার সাথে কথা বলছিলেন? আপনার ধারণা আছে আপনি আমার স্বামীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন? আমার স্বামী কি সারা বিশ্বকে দেখাবে যে তার মা বৃদ্ধা মা, যিনি সবেমাত্র বার্ধক্যের দ্বারপ্রান্তে পা রেখেছেন, তিনি গর্ভবতী হয়েছেন? আমার শ্বশুর বেঁচে থাকলেও সমাজ কিছু বলতো না। একটু কথা হতো, তারপর সবাই চুপ করে থাকবে যে ঠিক আছে, গ্রহণযোগ্য, এটা অনুপযুক্ত কিছু নেই। এই কথা বলে মানুষটা মেনে নেয়। কিন্তু দুনিয়া যদি আমার স্বামীকে তার সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন করে তাহলে সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না। মানুষের বোন বা মেয়ে এ ধরনের কাজ করে এবং তাদের মাথা লজ্জায় ঝুলে যায়। কিন্তু এবারই প্রথম কোনো ছেলের মা এমন কাজ করলেন। বদনাম হওয়ার ভয়ে আমার স্বামী আত্মহত্যা করবে। আমি আমার শাশুড়ির সামনে আমার সমস্ত আক্রোশ রাগ উগরে দিলাম। সব শোনার পর তিনি বললেন যে তোমার ভুল বোঝা হয়েছে, সেই ব্যক্তিটি আমার ভাই। তাকে কেউ ডাকাতি মিথ্যা মামলায় জড়ায়, যে কারণে সে পুলিশের কাছ থেকে লুকিয়ে এই বাড়িতে বসেছিল এবং আমি তাকে খাবার দিতে যেতাম। আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি ভাববে আমি কোথায় যাচ্ছি, তাই আমি সৎ কাজের কথা বলেছি। আমার শাশুড়িকে বললাম, আপনি মিথ্যে কথা বলছেন। আমি আপনাকে বলছি এত মিথ্যে বলবেন না। এই খবর সম্পূর্ণ অসত্য এবং লোকটি আপনার ভাই নয়। যখন সময় আসে তখন সবাই বিশ্বের সামনে ভাই বোন হয়ে যায়। এমন বড় ভাইকে কোনো নারী নিজের হাতে খাওয়ায় না। আমি জানি যে একজন মহিলা তার প্রেমিকের সাথে এমন কাজ করে এবং সে আপনার ভাই নয়। আমি এতটা মূর্খ নয় যে আমি বুঝতে পারবো না যে দুজনের মধ্যে কি সম্পর্ক কিভাবে হতে পারে। বেশ, ঠিক আছে, মানলাম সেই লোকটি পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে, এটা ঠিক, কিন্তু সে আপনার ভাই নয়, সে আপনার বন্ধু। আমি আমার মতো করে কি বলেছিলাম তা জানতাম না। ঠিক তখন ফোন বেজে উঠল, আর ফোনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে গেল। আর আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালাম এবং মোবাইলটা হাত থেকে সরিয়ে নিলাম। আমার শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, এটা কার ফোন, কি হয়েছে? আমার ছেলে ভালো আছে তাই না? ফোনটা শোনার পর তুমি কেন এত অবাক হচ্ছ বলে এটা কার ফোন ছিল? আমি আমার শাশুড়িকে কিছুই বলিনি এবং আমি ঘরে এসে নিজেকে ঘরে আটকে রেখে কাঁদতে শুরু করি। আমার শাশুড়ি দরজায় ধাক্কা দিয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন, এটা কার ফোন এবং আমি কেন কাঁদছি? কিন্তু আমি আমার শাশুড়িকে কি বলবো যে ফোনটি ল্যাব থেকে এসেছে, যেখানে আমি আমার শাশুড়ি পরীক্ষা করিয়েছি, আর ল্যাবের লোকটি আমাকে বলেছিল যে পরীক্ষায় ভুল হয়েছে। কারণ নাম একটাই, তোমার শাশুড়ির রিপোর্ট অন্য কারো কাছে গেছে, আর অন্য কারো রিপোর্ট তোমার শাশুড়ির কাছে গেছে। আপনার কাছে যে রিপোর্ট এসেছে তা একটি নববিবাহিত দম্পতির, যার নাম আপনার শাশুড়ির সাথে মেলে এবং তিনি গর্ভবতী।
আর তোমার শাশুড়ি রিপোর্ট আমার কাছে আছে। আর এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়ির ফুসফুসে ক্যান্সার হয়েছে। এখন আমি আমার শাশুড়িকে কি বলবো যে আমি এতদিন ধরে তার চরিত্রের দিকে আঙুল তুলেছি? তার জীবনের খুব কম সময় বাকি ছিল। কোনো মুখে আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইব? অবশেষে আমি দরজা খুললাম এবং আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। তাকে পুরো সত্য ঘটনা বললাম। সেদিনের পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার চোখে সবসময় আমার জন্য একটি অভিযোগ ছিল। লোকটি আসলে আমার শাশুড়ির ভাই ছিল, যে পুলিশের কাছ থেকে লুকিয়েছিল। একটি ছোট ভুল বোঝাবুঝি সবকিছু ধ্বংস করে দিল, যা আমার শাশুড়ি কয়েক মাস পরেই চিরতরে পৃথিবী থেকে চলে গেলেন, কারণ তার ক্যান্সার ছিল। কিন্তু আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারব না যে আমি তাকে এত কিছু বলেছি। আমার উচিত ছিল তাদের কথা গুরুত্ব সহকারে শোনা, তাদের বোঝা এবং ল্যাবের লোকেদের সাথে কথা বলা যে আপনাদের রিপোর্টে অবশ্যই কোনো ভুল রয়েছে। কিন্তু এই সব কিছু করার পরিবর্তে আমি আমার চোখ বন্ধ করেছিলাম এবং সবকিছু বিশ্বাস করেছিলাম। আমি যদি এক মুহূর্তের জন্য ভাবতাম যে রিপোর্টই ভুল হতে পারে, আমার এটা নিয়ে ভাবা উচিত ছিল, ডাক্তারের সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। আর এখানেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তো প্রিয় বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।